হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে বিকেল বিকেল না সন্ধে, সরি। তো এখন সন্ধে হচ্ছে 6:30 মতো বাজে। তো আজ যাব হচ্ছে রাজগীর নালন্দা। তো ওই সাইডটা করে যাব। তো আজ রাত্রে 10:10-15 করে আমাদের ট্রেন। তো এখন তো লাইক অনেক কিছু গোছানো চলছে, ঢেলে গোছাচ্ছি এখন। তো আগে গুছিয়ে নিই, তারপর রেডি ঠেডি হয়ে আমরা এখানে ঘরে ডিনার করে তারপর যাব হচ্ছে ট্রেনে। আর ওদিক থেকে আরেকটা ফ্যামিলি আসবে, তো তাদের সাথে তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দিচ্ছি। আর সেটা হচ্ছে যে আমরা যাবো হচ্ছে রাতের ট্রেনে, আর কাল ভোরে পৌঁছাবো, তারপর দুদিন ঘুরে আবার সোমবার দিন ব্যাক। তো চলো দেখতে থাকো, আর আমি দেখাবো হচ্ছে তোমাদের নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস দেখতে থাকো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো এখানে রেডি শেডি হয়ে আমরা এখানে বসে গেছি হচ্ছে রাতে ডিনারটা করতে। তো কারণ ট্রেনে গিয়ে এতগুলো খাবার টাবার নিয়ে যাওয়া সম্ভব নয়, আবার একটা লাগেজ তার জন্য আলাদা বাড়ে। তো তাই জন্য ঘরেই চেষ্টা করলাম যে এখানে ডিনারটা করে নেওয়ার জন্য। তারপর এখানে সময় হয়ে গেছে, আমরা সবাই প্রায় রেডি। আর ওই দিক থেকে যে ফ্যামিলিটা আসবে সেটা হচ্ছে ঝাম্পু দাদার ফ্যামিলি। তো এখানে সবাই বড় বড় জ্যাকেট গুলো প্রায় পরে নেওয়ার চেষ্টা করেছে। এখানে প্রায় সবাই রেডি। তো সবাইকে টাটা করে আমরা এবার বেরোবো। বাবা এদিকে জ্যাকেটটাকে পরছে আর ঘড়িটাকে পরার চেষ্টা করছে। তো চলো আগে বেরোই, তারপর তোমাদের সাথে দেখা করছে। আর মা আর ভাই নিচে নেমেই দাঁড়িয়ে আছে। তারপর আমরা এখানে প্রায় গাড়িতে যেহেতু টোটো পাওয়া যাবে না এখন রাত্রেবেলা, তো সেই জন্য গাড়িতে মালগুলো তুলে নিচ্ছি। গাড়ি যদি দিয়ে আসবে আমাদেরকে স্টেশনের ওখানে নামাতে। তো চলো এখানে আমরা প্রায় রেডি, গাড়ি প্রায় শুরু হয়ে গেছে। আর ওদিকেও ঝাম্পু দাদা চলে বেরিয়েছে, বললো যে ওদের হয়তো একটু দেরি হবে আসতে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে স্টেশনে। এখানে সবাইকে দেখিয়ে দিয়ে সবাই রেডি, আর সবাই বড় বড় জ্যাকেট গুলো পরে নিয়েছে, ওটার জন্য আর ব্যাগ করেনি আলাদাভাবে। তো চলো আগে পৌঁছাই এখানে স্টেশনে, তো কখন দেখা হবে। তো এই বক বক করতে করতে গাড়িতে ঝগড়া করতে করতে আমরা এখানে প্রায় চলে এসেছি স্টেশনের কাছাকাছি। তো চলো এবার বাবা বলছে এখানেও বিয়ে করতে হবে, এইটাও দেখাতে হবে লাগে। আমরা হ্যাঁ সব দেখাতে হবে আমাকে। তো এখানে প্রায় আমরা ঢুকে গেছি। তো এবার চলো স্টেশনের সামনে যাই, ওখানটাতে গিয়ে বসে থাকবো, ওখানেই ঝাঁপু দাদারা আসবে। তো এই যে চলে এসছি হচ্ছে স্টেশনের এইখানটাতে। তো তারপর আমরা এই ভেতরটাতে ঢুকে বসবো। এখন বাচ্চা হচ্ছে 9:10 মতো, আর ওরা আসবে, ওরা একটু দেরি হচ্ছে ওদের আসতে। তো বাবা ওরা ওখানে কিছু না, আমাকে ছাড়াই ছবি তুলছে, কি বাজে, আমাকে নিল না। বাজে বাজে দিয়ে তারপর আমরা ওখানে চলে যাই, বসেছিলাম কিছুক্ষণ। তার মধ্যেই দেখি ঝাম্পু দাদা চলে এসছে, আর বাবা কি সব বোঝাচ্ছে ভাইকে, ঝাম্পু দাদাকে। আর ওদিকে ছিল বৌদি, আর এখানে হচ্ছে আমার মানে দাদার মেয়ে, মানে যাই হোক আমার ভাইজি হচ্ছে। তো যাই হোক ও আমার বোনেরই বয়সী, ভাইজি কেমনটা লাগে। আর বিল্লা কিছু একটা বলার চেষ্টা করছিল যে আমাকে একটা কুকুর কিনে দেবে, ওদের ওই পুলিশের কাছে কুকুর ছিল বলে। তো বকাবকি করতে করতে আমাদের চলে এসেছে যে ট্রেন। আর আমরা দৌড়াতে দৌড়াতে এখানে ট্রেনে উঠে পড়েছি। আর বাবাকে বলছি, বাবা একটু সরো, ভিডিও করবো। হচ্ছে এসব তো আগে নিজেরা বসি তারপর ভিডিও করবো। আনলাম না, আগে ভিডিও করবো, সরো সরো সরো। সেই বাবার সাথে ঝগড়া করছিলাম, যাই হোক সেই সাউন্ডটা না হয় নাই দিলাম। তো তারপর এখান থেকে ট্রেন বেরিয়ে যায়, আর এখানে আমরা ঠিকঠাক করে নিজের জায়গা বেছে বসে পড়ছিলাম যে কার কোন সাইডটা চাই। আর পাশেই ছিল হচ্ছে ঝাম্পুদারের মেয়ে, যার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তাই তো। যদিও ভিডিওটা অনেক মাস পর ছাড়ছি, যার জন্য অনেক সরি। তো চলো তারপরে প্রায় আমরা উপরে উঠে গেছি, কারণ এখন আর জেগে থেকে বা কি করবো, রাতের ট্রেন, ঘুমাতে ঘুমাতে যাব। আর মাঝে সাঝে গল্প হবে হয়তো। তো সবাই এখানে বাবা বাবা আর ঝাম্পু দাদা মিলে সব আমাদের বিছানা ঠিক করে দিয়ে আমাদের উপর তুলে দিয়েছে। তো এখানে সবাই নিজের জায়গার মতো শুয়ে পড়েছে, আর বাদ বাকি কেউই প্রায় জেগে নেই। আর এখানে ঘুম আসছিল না। আমাদের 9:45টার সময় যদি ঘুমাতে পাঠিয়ে দেয়, কি করে ঘুম আসবে, যদিও কাল ভোর 4টার সময় উঠতে হবে। তো চলো আজকে এখান পর্যন্ত, আবার কাল সকালে উঠে দেখা করছি। তো সকালে এখানে উঠে গেছি, আর এখানে কি ঠান্ডা লাগছিল, কারণ রাতে তো এসিটা পুরো বাড়িয়ে দেয় এখানে। আর বিল্লা বলছে হাই, বললাম হ্যাঁ হাই, কি প্রচন্ড ঠান্ডা। তো এখানে সব ব্যাগ ট্যাগ বার করে নিচ্ছে, আর আমি এখানে জাস্ট ব্রাশটা করে নিলাম, কারণ আমি না ওরকম বাসি মুখে থাকতে পারি না, আমার খুব কেমনটা লাগে। তো সবাই প্রায় রেডি। তো এবার বাইরে মানে দরজাটা বাইরে বেরিয়ে দাঁড়াবো, ওই
মেন দরজাটার সামনে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, একটা ক্লিপ নি সবাইকে।" তো এই যে এটা বৌদি, মা, ওখানে দাদা, বাবা, বোন আর ভাই দাঁড়িয়েছিল। ভাইকে আসতে দেওয়া হয়নি সামনে, কারণ গেটটা খুললেই তো আগে বেরিয়ে যেতে পারবো ওই জন্যই। তো ট্রেন থেকে এখানে নেমে গেছি। তো এখন বাজছে হচ্ছে 5টা 12 মতো। আমাদের এখানে 4টেই নামার কথা ছিল, কিন্তু একটু 1 ঘন্টা লেট হয়েছে। তো যাই হোক, ইটস ওকে। তো একটু দেরি তো হতেই পারে, আমাদের ট্রেন কিউরিটা আমাদেরকে ভালোভাবে নামিয়ে দিয়েছে। আর বিল্লা এদিক ওদিক পালানোর চেষ্টা করছিল, তাই জন্য ওকে হাতটা ধরে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের উল্টো স্টেশনে, যেটা আছে ওই দিকটা করে আমাদেরকে মানে পার হতে হবে প্ল্যাটফর্ম। তো তারপর আমরা সবাই চলে ধামপি দাদা পিছন থেকে বলছিল ভিডিও করার, তো এরা না ভিডিও করবে, আগে সবাই আগে চলে গেছে। আর সিরিয়াসলি আমার ব্যাগটা জানি না কেন খুব প্রবলেম করছিল ওখানে, যে যে ব্যাগটা নিয়েছিলাম সেটা টানতে পারছিলাম না ব্যাগটা, ওই চাকাগুলো নিয়ে। আর ভাই এখানে বলছিল, দাঁড়িয়ে যাচ্ছিল মাঝে মাঝে, তো ওই জন্য ওকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এই যে এখানে চলে এসে হচ্ছে আমরা এইদিকে মানে উল্টো দিকের প্ল্যাটফর্মে। আর এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে এইটা আমার গাড়ি। আর বাবা কথা বলতে গেছিল ওখানে। তো লিটারেলি ব্যাগটা টানতে টানতে এত অবস্থা খারাপ, আর এখানে প্রচন্ড ঠান্ডা ছিল সেই সময়টা। তো চলো ওখানে গাড়িতে উঠে যাই আগে। সবাই বাবা সবাইকে বলছো তুই এখানে বস, তুই ওখানে বস। তো আমি ওই দিকটা করে বসবো, আমি জানলার ধারে বসতে আমার বেশি ভালো লাগে। তো আমি জানলার ধারে বসবো। এখানে বসে গেল হচ্ছে বৌদি, আর পিছনে আছে ঝাম্পু দাদার মেয়ে আর বিল্লা। আর আমি, বৌদি আর মা একটা সিটে বসবো, আর বাবা বসবে সামনে, কারণ বাবাই তো ড্রাইভারের সাথে কথা বলবে। তো এখানে সবাই সেট হয়ে গেছে। তো চলো এবার এখান থেকে যাব হচ্ছে ডাইরেক্ট ওখানে একবারে হোটেলে নামবো, কারণ আমাদের সকালবেলা ফ্রেশ ট্রেশ হতে হবে, আর তার মাঝখানেই তো আর কোনো টাইম নেই, তো ওই জন্য একবারে আমরা হোটেলে চলে যাব। তো চলো এখানে সাইড ভিউ দেখতে থাকো। আহ সাইড ভিউ দেখতে দেখতে এখন চলে যাবো হচ্ছে আমরা চা খেতে আগে, কারণ যে ড্রাইভার উনি বলছিলেন একটু চা খাবেন নাকি, এখানে চা নাকি খুব ভালো, যদি আমিও খাই না। তো এখানে চলে এসেছি চায়ের ধাবায়। আর এখানে মানে ওরা বলেছে আর কি, আমি জানি না, আমার ভাই পর্যন্ত এখানে কফি খেয়েছে। আমি ছোটবেলায় কফি খেতাম না, আমার মা আমার জন্য হরলিক্স নিয়ে যেত, যেটা জলের মধ্যে গুলে দিত আমাকে। তো এখানে চা টা খেয়ে বলেছে চাটা খুব সুন্দর। আমি যাই হোক, আমি কফি খেয়েছি। যদিও আমি কফিটাও খাই না, আমি বাচ্চাদের মতো এখনো হরলিক্সই খাই, যে আমার মাকে যেটা বেঁধে নিয়ে যেতে হয়। আমার ভাই ভাই আমার থেকে ছোট, তবুও ও কিন্তু হরলিক্স খায় না, ও বাইরে গিয়ে চা খায়। তো এখানে সাইট সিন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই হোটেলে। এখন যা ঘুম পাচ্ছিল, কাল আমরা ঘুমাতে ঘুমাতে প্রায়, ট্রেনে থাকলে তো ঘুম হয় না। তো এখানে আমি আর্ধেক ঘুমিয়ে উঠে দেখি সকাল হয়ে গেছে, সকাল মানে ভোর হয়ে গেছে আর কি। তো এখানে রাস্তাগুলো খুব সুন্দর, এখানে মেন যে হাই রোডটা ছিল এটা খুব সুন্দর ছিল। তো ভিউটা দেখতে দেখতে, আর এখানে প্রচন্ড কুয়াশা ছিল সেই সময়। তো এখানে কুয়াশা দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে হোটেলে। তো তোমরা সাইড ভিউটা দেখতে থাকো, আর আমি এখন বেশি যাচ্ছি না। তো এখানে প্রায় সকাল হয়ে গেছে, আর বাবা দেখাচ্ছিল সাইড ভিউজ গুলো। এখানে কি সুন্দর পাহাড় গুলো দেখা যাচ্ছে, আর ওখানে সানসেটটাও দেখা যাচ্ছে, যদিও সেটা আমি ক্যাপচার করতে পারিনি। সেই সময়টা আমি এতটাই গভীর ঘুমে ছিলাম, আমি আর ওটাকে ক্যাপচার করে উঠতে পারিনি। তো এই যে হচ্ছে এখানে হচ্ছে সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হচ্ছে আমাদের হোটেলে, যেটা জাস্ট এতটাই সুন্দর ছিল হোটেলটা। এখানে মাল নামানো চলছে। আর এই যে আমাদের হোটেলটা হচ্ছে এই পিছন দিকটা করে আমাদের হোটেলটা, যেটা পুরো হেরিটেজ হোটেলটা, সত্যি হেরিটেজই বটে, একদম রাজস্থানি কালচারের হোটেলটা, যেটা খুব 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 সুন্দর ছিল। আমি বলবো সবাইকে রেকমেন্ড করবো তোমরা গেলে এই হোটেলে থাকতে পারো। তো তারপর আমরা চলে যাই হচ্ছে হোটেলে। উম, তো এখানে হোটেলটা খুবই সুন্দর ছিল, ভেতরের ডিজাইনটাও বাইরেটাও সুন্দর ছিল, ভেতরেটাও খুব সুন্দর ছিল। তো ফার্স্টে এখানে যেটা মেইন কথা, এখানে ছিল হচ্ছে লিফটে করে আমরা চলে যাই হচ্ছে আমাদের ফ্লোরে। এবং আমাদের ফ্লোরে এখানে যখন লিফটটা দাঁড়ায়, আমি ভেবেছিলাম হয়তো এটা আমাদের মানে ফ্লোরটা না দিয়ে, সেই নিয়ে একটু কনফিউশন হয়ে গেছিল। বেচারা আমিও কনফিউশনে ফেলে দিয়েছিলাম হচ্ছে বোনটাকে। তো ও নামতে যাচ্ছিল, আমি আটকে দিয়েছিলাম, দিয়ে আবার সেখানে নামলাম। তো এখানে এই ফ্লোরে নেমে টেমে এবার আমরা আমাদের রুমের খোঁজে চলে গেছিলাম।
তো আমাদের রুম ছিল হচ্ছে 202 আর সামথিং 203 হয়তো। যাই এখন আর মনেও নেই কত, কত রুম নাম্বার ছিল। তো এই রুমটা ছিল হচ্ছে ঝাম্পু দাদাদের। এই যো এই যো কি সুন্দর এখন আমি জ্যাকেটটা পরে আছি যেটা কিছুক্ষণ পর পরে থাকবো না। আর ভাই বলছিল দেখ কি সুন্দর চা, কফি করার জন্য দিয়েছে। আর তারপরেই চলে আসি হচ্ছে আমাদের রুমে। এখানে এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হচ্ছিলাম। কারণ আমাদের ৮টার সময় ৮টা না ৮:৩০ করে আরকি ইয়ে ছিল, কি বলে আমাদের গাড়ি ছিল। তো এখানে মা-বাবা আগে এসে একটু চা করার চেষ্টা করছিল। আমি আমার মোবাইলটাকে চার্জ দিচ্ছিলাম। ব্লগ করতে, করতে আমার মোবাইলটার চার্জই শেষ হয়ে গেছিল। তো যদিও আবার ব্লগ এখানে করছি। তো এখানে বিল্লা বলছো কি আমি আমি এখানে চিকেন এটা অর্ডার দেবো, আমি ওটার অর্ডার দেবো। আর এখানে দেখো বারান্দাটা এত সুন্দর, সেই রাজস্থানী টাইপস এর যেই মাহলগুলোর সামনেটা হয় বারান্দাগুলো ওরকম টাইপের। আর এখানে ওরা তাড়াতাড়ি করে হরলিক্সটা করছে, বলছে তুই আগে খেয়ে জানে যা তোর বেশি সময় লাগে। হ্যাঁ অবভিয়াসলি মেয়েদের একটু সময় তো লাগতেই পারে। আর এখানে বিল্লা এখানে কার্ড নিচ্ছিল। তো কার্ডটা তোমরা এখানে জুম করে দেখে নিতে পারো, এখানে অ্যাড্রেস, এখানে নাম্বার। তো এখানে সবাই যোগাযোগ করতে পারো। এই হোটেলটা খুবই সুন্দর। আমি রেকমেন্ড করবো যখনই কেউ রাজগীর বা নালন্দা এই সাইড গুলো আসবে তখন এই হোটেলটাতে থাকতে পারো। এটা খুবই সুন্দর একটা হোটেল। তো তার মধ্যে আমি একটু নিজেকে নিয়ে বারবার বেশি ফ্রন্ট মারছিলাম, কারণ আমি জানি না কেন আমার এই আয়নাটা বেশিই পছন্দ হয়ে গেছিল। যাই হোক সোয়েটশার্টটা আমার খুব পছন্দের সোয়েটশার্ট। তো তারপরে আমি এখানে রেডি হয়ে যাই। মাঝখানে আর কোনো ভিডিও নিইনি কারণ মোবাইলটা চার্জ হচ্ছিল। তো দিস ইজ হচ্ছে আমার ফার্স্ট ডে লুক। তো লুকটা কেমন হয়েছে একটু সবাই জানিও। তো জ্যাকেটটা বাবা পরতে বলেছিল, কারণ বলছিল নাকি এখানে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আর রাতে এখানে ঠান্ডা হয়। তো সেই জন্য আর কি জ্যাকেটটা না লাগা সত্ত্বেও জ্যাকেটটা আর কি জোর করে পরেই ছিলাম। তো এখানে প্রায় রেডি, তো এবার বেরোবো, চলো বেরোই। আর এখানে বাবা লাস্ট মোমেন্টে যেটা হয় কে কি কোনটা পড়বে না পড়বে, মা এখন এটা এখানে খুঁজে পাচ্ছিল না কি একটা, বাবা সেটা খোঁজার চেষ্টা করছিল, সামথিং কিছু একটা ঝগড়া। তারপরে আমরা এখানে লিফটে করে এখানে নেমে যাই। তো এখানে লিফট ওলে আর আমি ঢুকি, দিয়ে এখানে ফ্রন্ট মারতে মারতে ঢুকছিলাম, তো এখানে কেউ আসেনি। দিয়ে সেই নিয়ে একটু ঝামেলা হয়েছিল যে আমি আগে নেমে গেছিলাম হ্যান ত্যান, সেই করে একটু ঝগড়া। তো তার চলো যাই হচ্ছে নিচে। তো নিচে চলে যাই এখানে। আর কেউই বেচারা আস্তে আস্তে এখানে আটকে গেছিল এখানটাতে। তো চলো এবার যাই হচ্ছে নিচে। তো নিচে গিয়ে এবার আমরা এখানে চলে যাই হচ্ছে এখানে এই ঘোড়ার গাড়িতে, যেটাতে চাপতে আমার কেমন একটা অকওয়ার্ড লাগছিল, যদিও কোনদিন প্রথম চাপিনি। তো ফার্স্ট ডেতেই কেমন একটা অকওয়ার্ড এক্সপিরিয়েন্স হচ্ছিল। তো আমি বাবাকে বলছিলাম ধুর এটা ভালো না ওটা ভালো না, বাট লাস্টলি আমি ফিল করি যে অবভিয়াসলি সবকিছু ট্রাই করা দরকার। আমার ঘোড়ার গাড়িটা চাপতে সেরাই লাগে। হ্যাঁ যদিও বাইরের লোকগুলো কেমন একটা ভাবে দেখছিল আর আমারও কেমন লাগছিল, বাট না, সবকিছু ট্রাই করা উচিত। তো সে নিয়ে আমার খুব ভালো লেগেছিল পরে এই ঘোড়ার গাড়িটা চাপতে। আর থ্যাঙ্কস বাবা একটা নতুন আমাদেরকে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের সাথে, তো এগুলো ভালো। তো তারপরে আমাদের একটু পেটে ছুঁচো ছুঁচো ডন মারতে শুরু করে এবং আমরা সাইট সিন দেখতে দেখতে, আর এখানে সাইট সিন গুলো খুব সুন্দর ছিল। পাশটা পুরো পাহাড়ে ঘেরা। আর মোট কথা সেই সময় ঠান্ডাকাল ছিল, তো সেই জন্য ঘুরতে যেন একটু বেশি ভালো লাগছিল। তো এখানে ঠান্ডা ঠান্ডা এখানে গরমের রোদটাও ছিল। আর এখানে সাইট সিনটা দেখতে দেখতে আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে খেতে। কারণ আগে পেট পুজো না করলে মানে পেটে তেল না দিলে আমাদের গাড়ি চলবে না। তো এখানে প্রায় নেমে গেছে। আর এখানে নেমেছি হচ্ছে এখানে ফেমাস কোথায় কি একটা মানে বলে যে এখানে নাকি খুব ভালো রুটি পরোটা, ওদের ভাষায় রুটি পরোটা পাওয়া যায়। তো আমরা এখানে খেতে বসে গেছি। তো আমাদের খাবার-টাবার গিয়ে অর্ডার করে দিয়েছিলাম, এত খিদে পেয়েছিল। তো এখানে আমরা ফার্স্টেই নিয়েছিলাম হচ্ছে আলুর পরাঠা আর হচ্ছে ফুলকপির তরকারি। আর আমার আর ভাইয়ের স্পেশালি একটু ইয়ে ছিল যে আমরা ছোলে ভাটুরে নেবো। তো খাওয়া-দাওয়া শেষ। তো এখানে একটু ওয়াশরুম-টশরুম গিয়ে নিয়ে তারপর আমরা আবার এখানে চলে এসেছি হচ্ছে ঘোড়া গাড়িটার কাছে। আর এখানে ওই ঝাম্পু দাদার মেয়ে একটু ছবি তুলতে বলছিল। তো ওদের ছবি-টবি তোলার পর আমরাও কিছু ছবি তুলে নিই। ছবিগুলো যাই হোক পরে ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো এখানে আমরা আবার জার্নি শুরু করে দিই। ঘোড়াও একটু খেয়ে নেয়, আমরা একটু খেয়ে নিই। তো তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে এই যে ঘোড়া পটি করছে, যেটা নিয়ে আমি আর ঝাম্পু দাদার মেয়ে একটু বেশি হাসাহাসি করছিলাম। যদিও ইটস নরমাল নেচারস কল। তো এখন আমরা এখানে
এই যে ভাই পাশে বসে দেখ দেখ কি করছে। বললাম কেন তুই করিস না? বলছে না আমি এরকম করে রাস্তার মাঝখানে করি না। বললাম কি করবি, ও বেচারা, ও তো আর বলতে পারে না। সেই নিয়ে আমাদের বহুত হাসাহাসি চলছিল। তো সেই নিয়ে আমরা এখানে রোডের সিনারি গুলো এতটাই সুন্দর, কি বলবো। ভাই বলছিল দেখ কি সুন্দর রোড গুলো ফাঁকা। আমি বললাম হ্যাঁ, এখানে ফরেস্ট এরিয়ার সাইডটা বেশি, বেসিক্যালি একটু বেশি টাইপের। তো এগুলো কি সুন্দর সিনারিটা দেখতে দেখতে আমরা চলে যাই। তো এখানে তো এখানে আমরা গল্প করতে করতে ঘোড়ার গাড়িতে চেপে চলে এসেছি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এখানেই আমরা জু দেখবো, মিউজিয়াম দেখবো, আর এখানে ওই গ্লাস ব্রিজটা ছিল যেটা আমরা আর এক্সপ্লোর করতে পারিনি, মানে নেচারটা, ওটার টিকিট যেহেতু আমরা পাইনি, তো সেই জন্য ওটা আর যাওয়া হয়নি। তো এখানে চলে এসে ওটা আহ, আমরা ভেতরে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের ভেতরে। তো চলো এবার আমার এখানে টিকিট টিকিট কাটা হয়ে গেছে, টিকিট অবশ্য অনলাইনে কাটা ছিল, এখানে জাস্ট একবার দেখিয়ে নিয়েছে। তো এবার যাব হচ্ছে আমরা ভেতরে, এই যে সবাই একটা জায়গায় আগে যাচ্ছি, তারপর ওখান থেকে ওই একটু লাইন আছে, লাইনটা আগে দেখে তারপর যাব হচ্ছে আমরা ভেতরে। তো গাইস আমরা এখানে টিকিটটা ক্রস চেক করিয়ে এখানে চলে এসেছি ভেতরে। তো এখানে যেগুলো মেন পয়েন্ট যেগুলো ছিল সেটা হচ্ছে গ্লাস ব্রিজ, ওখানে ছিল একটা মিউজিয়াম, একটা শো ছিল, 3D শো, আর হচ্ছে ওই জুটা, মানে যেটা আমরা ওই একটা ভ্যানে করে দেখতে যাব। তো চলো আগে ভেতরে যাই, তারপর তোমাদের সাথে জুটা ওখান থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের জুটা। আর ভেতরে মানে এত এরিয়াটা এতটাই বড় ছিল, কি সুন্দর জায়গা, তার মধ্যে এরা প্ল্যান্টিং করেছিল এবং অনেক রকমের গাছ ছিল যেটা ডিজাইন করে কাটা ছিল, ওগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিওটা না করে পারলাম না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এখানে গাছগুলো সেট করা আছে। আর এখানে হচ্ছে এখানে হচ্ছে প্লাজাটা, যেটা দিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছি। তো এখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, যাই হোক এখন আর আমার সেটা মনে নেই, কারণ আমি এডিট করতে বসি লিটারালি অনেক মাস পর। তো ভেতরে এখানটা চলে আছে, ভেতরটাও এতটা এখানে কি এরিয়াটা সুন্দর, আর এখানে বিল্ডিংটা এতটা সুন্দর কি বলবো, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে বড় বড় টিভি রাখা ছিল, আর ভেতরে ওদেরই ওখানকার কিছু মানে ওখানে জিনিসপত্র রাখা ছিল, যেটা মানে আমাদের আমাদের জন্য ওটাকে শো করেছিল। তো এগুলো দেখতে দেখতে এখানে এখন মেইন যেই পয়েন্ট এটা আছে সেটা হচ্ছে, আগে আমরা ফার্স্টে যাব হচ্ছে ওই মিউজিয়ামটাতে। তো মিউজিয়ামটাতে চলো, মিউজিয়ামটাতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে চলে এসেছি মিউজিয়ামটার ভেতরে, আর ঢুকে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের আর্টের যেই চেঞ্জেসটা, যেটা আগে আমাদের আর্ট ছিল না, ওটা আগে ফার্স্টে ছিল আমরা যেটা সবাই জানি একটা আগুনের গোলা ছিল। তো সেটা কিভাবে চেঞ্জেস হয়ে হয়ে আমাদের পৃথিবীটা তৈরি হয় সেখানে এটা দেওয়া ছিল, আর ওখানে যেই ইনফরমেশনসগুলো এক্স্যাক্টলি দেওয়া ছিল, কিভাবে কি চেঞ্জেস হয়, ক্লাইমেটিক চেঞ্জেস, ওয়েদার চেঞ্জেস যেগুলো হয়, এবং টেকটনিক প্লেটসগুলো যেগুলোভাবে নড়ে, নড়া করে যেটা আমাদের আর্ট তৈরি হয়, সেগুলো সব দেওয়া ছিল। তো সব যেগুলো আমি এগুলো ইনফরমেশনসগুলো হয়তো ক্যারি করতে পারিনি, কারণ ওখানে একটা লাইট হচ্ছে, লাইট রিফ্লেকশনে হয়তো সবটা আসেনি। আর এখানে কম্পিউটারাইজ স্ক্রিনগুলো যেগুলো ছিল সেখানে আমাদের ওখানে ইনফরমেশনসগুলো দেখাচ্ছিল। তো তোমরা গিয়ে ওখানে দেখতে পাবে ওখানে কী কী ইনফরমেশনস ওরা প্রোভাইড করেছেন। তো তার মধ্যে হঠাৎ বাবা বলো যে চল আগে গিয়ে জুটা দেখে আসি। তো যেটা হয় যে জুটা আমাদের জন্য বেশি টাইম লাগবে বলে আমরা আগে ওটা কভার আপ করার চেষ্টা করছিলাম। এমনিও আমরা অনেক কম টাইমের জন্য গেছিলাম বলে আমাদের একটু বেশি তাড়াহুড়ো ছিল। তো তারপর আমরা ওখানে বাসটা পাইনি, বাসটা মিস হয়ে গেছিলো। তো আমরা আবার ফেরত চলে আসি হচ্ছে মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামে কি সুন্দর সুন্দর ফটোস ছিল, আর এখানে আমি পুচকুটাকে দেখতে পেয়েছি, এই পুচকুটা বহুত কিউট ছিল। আর এখানে কি সুন্দর মানে ফটোগুলো দেওয়া ছিল হচ্ছে এই এন্ডেঞ্জার স্পিসিসে। আর এখানে মাদার নেচারের মানে খুব একটা সুন্দরভাবে আমাদের আর্টসে কী কী কোন কোন ভাগগুলো আছে, সয়েল, রকস, কোথায় কি প্লান্টস, এসবগুলোরও একটা ইয়ে দেওয়া ছিল, একটা
জাস্ট এক্সাম্পল টাইপেরাই বানানো ছিল। এখানে কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ইনফরমেশনস দেওয়া ছিল। আর তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের আর্লি হিউম্যান বিংসদেরও আমাদের এখানে সম্পূর্ণভাবে ডিটেলস দেওয়া ছিল, কিভাবে আমরা একজন পশু থেকে মানুষ হয়ে উঠেছি সেগুলো সব দেওয়া ছিল। আর অ্যাজ ইউজুয়াল এখানে কম্পিউটারাইজ স্ক্রিনে সব ইনফরমেশনস দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ ওদের স্কাল্পচার্সগুলো, যেগুলো কিভাবে আমরা চেঞ্জেস হয়ে আমরা কীভাবে আপগ্রেডেড হয়ে একজন মানে মডার্ন এবং মানে কী বলবো ইন্ডিপেন্ডেন্ট পারসনস হয়েছি। তো তারপরে এখানে একটা এই বাটারফ্লাইসদের ওই প্রজেক্টারে ইয়ে ফিল্ম ছিল, ওটা ছোটো মতো টাইপের, ওগুলো দেখছিলাম। আর তারপরেই আমরা এখানে আবার বেরিয়ে যাই বাটারফ্লাইসগুলো থেকে বেরিয়ে। তো আমরা আবার এখানে ওই উল্টো দিকটাতে করে বেরোই এবং আমরা এখানে আবার ওই ইয়েটা দেখতে পারি যে আমাদের কী করে আপগ্রেডেশন হচ্ছে মানুষের হতে গিয়ে। আর তারপরেই আমাদের ছিল হচ্ছে এখানে হচ্ছে অ্যানিমালসদের, যারা এখানে কিভাবে তাদের স্পিসিস আছে বা তাদের মধ্যে কী কী চেঞ্জেস এসছে সেগুলো আমরা দেখতে পাই ভালোভাবে। তো এখানে টাইগার্সদের ছিল, লায়ন্সদের ছিল, ডিয়ার্স, তারপর ছিল বিয়ার, সবগুলো এখানে স্পিসিসের ছিল। আর এখানে অ্যাজ ইউজুয়াল ওদের ব্যাপারে কিছু লেখা ছিল। আর এখানে কম্পিউটারাইজ ব্যাপারগুলোও ছিল যেখানে ওদের ইনফরমেশনসগুলো দিচ্ছিল। আর এখানে তো আমি সাজেস্ট করব সবাই যেতে পারো, এখানে বাচ্চাদেরও খুবই ভালো লাগবে যারা মানে অ্যানিমালস স্কাল্পচার সেটা দেখতে খুব ভালোবাসে, এবং বড়োদেরও আমি মানে সেম পরিমাণের খুব পছন্দ হবে জায়গাটা। তো আমার রীতিমতো খুব ভালো লেগেছে। তো যারা যাওনি তারা গিয়ে দেখে আসতে পারো। তো আমরা এখানটা পুরোটা ভিজিট করি। এখানে ডিয়ার্স ছিল, আর এখানে সাম্বার বলে একটা ইয়ে ছিল, আরও অনেক কিছুই ছিল যাদের মানে টিংগুলো বাবা ওখানে ইনফরমেশন দিচ্ছিল। যাই হোক সেটা আমার এখন আর ইয়ে হয়নি, এতটাই ওখানে আওয়াজ চলছে মানে ভালোভাবে ওখানে আমার নেওয়া হয়নি এই ক্যাপচার্সগুলো। তো তারপরেই আমরা এখানে বেরিয়ে যাই। আমাদের এখন হচ্ছে শোটা, ওই 3D শোটা, যেটা আমরা এখানে এই অঞ্চলটার আমরা ইনফরমেশনস পাবো। তো আমরা এদিকে এখন চলে যাই। আর এই উল্টো দিকটাতে ছিল হচ্ছে একটা ক্যামেরা যেখানে ছবি তোলা যাচ্ছিলো। তো সেখানটা আমরা বাদ দিয়ে চলে আসি হচ্ছে বাবা দেখছিল শোটা শুরু হয়েছে কি না। তো এখনও শোটা শুরু হয়নি, এটা উল্টো দিকটা, অন্য রুমটা। তো দেখতে দেখতে এখানে ওপর থিয়েটারের বাইরে অনেকটা মানে ভিড় হয়ে গেছিলো, যেহেতু আমরা ছবি তুলতে গেছিলাম বলে। তো তারপর আমি এখানে এসে দাঁড়িয়ে যাই। ওখানে ছিল গ্লাস ব্রিজটা, সত্যি এত মন খারাপ হচ্ছে, ওটা টিকিট পাইনি আমরা, তাই যেতেও পারিনি। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে এই থিয়েটারটার সামনে, অনেকটাই লাইন হয়ে গেছিলো। তো এরপর যাবো হচ্ছে আমরা শোটা দেখতে। তো শোটা দেখার জন্য এবার গেটটা খুলবে করছিলো, কিন্তু এখনও খোলেনি। তো এবার গেটটা খুলে গেছে, তো আমরা ভেতরে যাব। তো ভেতরে গিয়ে আমার এখানে যেটা ওই এন্ট্রান্সটা খুব সুন্দর করেছিল, আমার এন্ট্রান্সটা খুব ভালো লেগেছে। বাট মানে এতটাই তাড়াহুড়োতে ছিলাম না, ছবি তোলা হয়নি। তো ভিডিওতে দেখতে পাচ্ছ এন্ট্রান্সটা খুব সুন্দর। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আর কিছু বলছি না, আফটার শো আমরা তোমার সাথে আবার। क्या आप जानते हैं कि आप दिन भर में औसतन करीब 22,000 बार सांस लेते हैं? कभी गिना नहीं ना? और क्या ये भी कि आपकी अगली सांस के लिए जरूरी ऑक्सीजन का मिलना इस बात पर निर्भर है कि आपसे मीलों दूर किसी समुद्र में एक बड़ी सी शार्क मछली एक छोटी सी मछली को खा पाएगी या नहीं? क्यों यकीन नहीं होता ना? चलिए कोई नहीं, आइए आपको ले चलते हैं एक ऐसी दुनिया में जो आपसे हजारों मील दूर होकर भी आपके अस्तित्व का आधार है। ये महासागर मीलों दूर तक फैला हमारे जीवन का केंद्र, जिसका पानी हर देश की सीमा से परे है। हमें सांस लेने के लिए जरूरी ऑक्सीजन का 50 से 80% इन्हीं समुद्रों के पानी से आता है। ये भी कह सकते हैं कि ये सागर एक विशाल संयुक्त परिवार की तरह है, जिसमें ये सभी जीव एक ही घर में रहते हैं, जैसे मछलियां, मोलस्क, डॉल्फिन, सील, वॉलरस, क्रस्टेशियन, बैक्टीरिया, समुद्री एनिमोनी और हाँ ब्लू व्हेल भी, जो पृथ्वी का सबसे बड़ा जीव माना जाता है। और जंतु ही नहीं, इन समुद्रों में पौधों की भी लाखों प्रजातियां पाई जाती हैं। इन विशाल समंदरों का पानी हमारी पृथ्वी का लगभग 3/4 हिस्सा है। इस धरती पर 5 बड़े महासागर हैं: आर्कटिक, अटलांटिक, हिंद, प्रशांत और दक्षिणी महासागर। ये सागर इतने महत्वपूर्ण हैं
कि इनका तापमान और लहरें दुनिया के हर हिस्से के मौसम पर असर डालते हैं, चाहे वो मौसम कितना ही खतरनाक क्यों ना हो। हमारी ही तरह पानी के नीचे पनपता हर जीवन सूरज की रोशनी पर निर्भर है। जी हाँ जनाब, सिर्फ ये जंतु, मछलियाँ, पेड़ पौधे ही नहीं बल्कि बैक्टीरिया जैसे सूक्ष्म जीव भी सूरज से ऊर्जा पाकर खिलखिला उठते हैं। ये देखो मिस्टर दूध मिलाओ, कितने मजे ले रहा है। देखा इसे, अपने चेहरे की पोजीशन ऐसे बदल रहा है जैसे किसी स्पा में स्टीम ले रहा हो। और वो चली मैडम वेल इतराते हुए सनबाथ लेने। और ये जोकर मछली यानी क्लाउन फिश, ये तो गाना भी गाती है भाई बिना किसी सुल्तान के। हाँ, ये राख समुद्री जानती है और कोई खतरा महसूस होने पर ये कभी गुर्राती है और कभी चहकती है। क्लाउन फिश है ना। और ये डॉल्फिन हमारे स्मार्टफोन से भी ज्यादा स्मार्ट है। ये अपनी आवाज का इस्तेमाल सोनार की तरह करके एकदम सही दिशा में तैरती और एक दूसरे को संदेश भेजती है। जी हाँ, ईमेल या व्हाट्सएप से भी तेज। मूंगा चट्टानें यानी कोरल रीफ दुनिया की सबसे विविध इकोसिस्टम्स में से है। इन चट्टानों को अक्सर समुद्र के वर्षावन कहा गया है। आई समुद्र में वर्षा, अजीब बात है ना। अरे दरअसल इनका नाम इनके आसपास बसे इन जीवों की विविधता के कारण पड़ा है। इनमें से कुछ मूंगे गर्म उथले समुद्र में तो कुछ ठंडी अंधेरी गहराइयों में रहकर हमारे इकोसिस्टम के संतुलन को बनाए रखते हैं। पौधे हमारे इकोसिस्टम का एक बहुत ही महत्वपूर्ण हिस्सा है और पानी में ऑक्सीजन का सबसे बड़ा स्रोत है। इस नीले पानी में मौजूद कई पौधों में से एक बहुत ही महत्वपूर्ण पौधा है फाइटोप्लैंक्टन, जो पूरी दुनिया की ऑक्सीजन की जरूरत का लगभग 50% बनाकर हमारा अस्तित्व बनाए रखता है। इन समुद्रों में पहुंचने वाली सूरज की रोशनी की मात्रा के हिसाब से उन्हें 3 क्षेत्रों या परतों में बांटा गया है। सतह के सबसे नजदीक वाली परत को यूफोटिक जोन या सनलाइट जोन कहा जाता है। जाहिर है कि यहाँ सूरज की सबसे ज्यादा रोशनी पहुंचती है और 90% समुद्री जीवन इसी परत में मौजूद है। अगली गहरी परत को डिस्पोटिक जोन या ट्वाइलाइट जोन कहा जाता है। इस परत तक सूरज की सिर्फ 1% रोशनी पहुंचती है, जो पौधों के जिंदा रहने के लिए काफी नहीं है। तीसरी और सबसे गहरी परत एफोटिक जोन या मिडनाइट जोन है। यहाँ सूरज की रोशनी बिल्कुल नहीं पहुंचती। ये परत पूरी तरह से अंधेरी और ठंडी होती है, बिल्कुल किसी हॉरर मूवी के सीन जैसे। ये कई जगह पर इतनी गहरी होती है कि यहाँ आसानी से माउंट एवरेस्ट जैसे ऊंचे पहाड़ भी समा सकते हैं। और इसकी सबसे गहरी जगह है प्रशांत महासागर में मरियाना ट्रेंच। महाद्वीपीय तटों के साथ लगे उथले समुद्री इलाकों तक पहुंचना आसान है, लेकिन ये समुद्र का सिर्फ 10% है। समुद्र की गहराई जितनी बढ़ती जाती है उतने ही वहाँ के हैरत अंगेज जीव जिन तक पहुंचना मुश्किल होता जाता है। ये समुद्री जीव पहले तो अपनी खूबसूरती से आपको छलते हैं और फिर अचानक एक खतरनाक रूप ले लेते हैं जिनसे बचना मुश्किल ही नहीं नामुमकिन है। और ये क्या, अचानक ये रोशनी कहाँ से आई? ओहो, ये तो जेलीफिश का झुंड है जिनकी रोशनी एकदम डिस्को लाइट की तरह लगती है। वाह, ये हुई ना बात। अब सभी बड़ी छोटी मछलियां इन चमचमाती डिस्को लाइट को देखकर पार्टी करने आएंगी। और फिर यही रोशनी उन्हें बेरहमी से पहुंचकर उनका शिकार करके अंधेरे में वापस गायब हो जाएगी। लेकिन सभी शिकारियों को छलावे से लुभाना नहीं पड़ता। सबसे घातक शिकारियों में से है शार्क, जैसे ग्रेट व्हाइट और टाइगर शार्क। शार्क आमतौर पर सूरज ढलने के बाद अंधेरे में शिकार पे निकलती है, समुद्री जीवों का यमराज बनकर। आज तक शार्क की 500 से ज्यादा प्रजातियों का पता चल चुका है। ये हर तरह के खुले महासागरों में, मूंगे की चट्टानों में, आर्कटिक की बर्फ के नीचे और समुद्र की अंधेरी गहराइयों में पाई जाती है। और ये है समुद्री घोड़ा, जो तबड़क तबड़क नहीं, छप 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 करता है, यानी दौड़ता नहीं, तैरता है। हमने इन समुद्रों के बारे में बहुत कुछ जाना है, पर अभी भी बहुत कुछ जानना बाकी है। ये सागर गहरे और विशाल, ठंडे और अंधेरे में डूबे हुए हैं।
इन गहराइयों में पनपने वाली 17,000 से अधिक प्रजातियां मानो किसी कल्पना से कम नहीं। किसी खूबसूरत एंजल की तरह दिखने वाले जीवों के साथ साथ न जाने और क्या क्या देखने को मिले। इन विशाल सागरों के इकोसिस्टम इनके बाहर तक फैले हैं। खारे पानी की खाड़ियां, समुद्रों, समुद्र तटों और नमकीन दलदली इलाकों तक। मानव जाति दशकों से प्लास्टिक, जहरीले रसायन, तेल और ऐसी कई चीजों को पानी में बहाकर समुद्रों को नुकसान पहुंचा रही है। कई समुद्री जीवों या मछलियों की दर्दनाक मौत और उनकी इस तड़प का जिम्मेदार हमारी मानव जाति ही है। पिछले कुछ दशकों में वैज्ञानिक पैमाने पर सामने आए खतरों में से एक बड़ा जलवायु परिवर्तन है, जिससे महासागर गर्म हो रहे हैं और ग्रीन हाउस गैसों की अधिकता और ऑक्सीजन की कमी के कारण इन समुद्रों का अम्लीकरण हो रहा है। सागरों के इस तरह गर्म होने से पानी का स्तर बढ़ गया है और बर्फ की चादर पिघल रही है। इस विनाशकारी बदलाव के परिणाम स्वरूप समुद्री जीवन खत्म हो रहा है और पूरे इकोसिस्टम के लिए ऐसे खतरनाक हालात हम ही पैदा कर रहे हैं। हमारी आने वाली पीढ़ी का भविष्य इस बात पर निर्भर करता है कि क्या हम आज अपने निजी जीवन से प्लास्टिक को हटाने जैसा छोटा कदम उठा सकते हैं, या फिर हम बड़े स्तर पर सख्त नियम बनाकर उन्हें लागू करें, जिससे समुद्री संसाधनों का दोहन और प्रदूषण कम हो। याद रखिए, बात हमारे अस्तित्व की है, तो बदलाव की शुरुआत भी हमें ही करनी होगी। সো আমরা এই শোটা দেখে বেরিয়ে এলাম এবং এই শোটা থেকে আমরা এটাই শিখলাম যে এরপর থেকে আমরা যখনই প্লাস্টিক ব্যবহার করব তখন সেটা আমরা এমনভাবেই ফেলবো যাতে কারো সেটাতে প্রবলেম না হয়, এবং আমাদের সেখানে জলটা নোংরা হচ্ছে এবং জল থেকে অনেক প্রাণীদের অসুবিধা হচ্ছে সেটা। তো আমরা এরপর থেকে এটাই শিখলাম যে নিজেদের জন্য লোকেদের যেন কোনো বিপদ না হয় সেরকমভাবে আমরা কাজ করব। তো এখানে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই জুটার কাছে, এবং এখানে এতটাই ভিড় ছিল। আমরা যেহেতু একদমই অন সিজনে গিয়েছিলাম, একদম মানে হাই সিজন যেগুলোতে ছিল, তো ওখানে প্রচুর ভিড় ছিল আর এখানগুলো এতটাই স্লিপারি ছিল, তো এখানে দেখে দেখে চলতে হচ্ছিলো। তো আর এখানে সেই স্কুলের বাচ্চারাও গেছিলো, সে দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে সত্যি তো এক্সকারশনে নিয়ে যেত স্কুল থেকে, হয়তো কেউ কেউ গেছে কেউ কেউ যায়নি, বাট আমাদের কখনো এরকম জায়গায় নিয়ে যেত না। হয়তো আমাদের বর্ধমানে সেরকম জায়গা নেই, বাট তাও এই স্কুল থেকে এই যে যাওয়াটা এটা সত্যি একটা আলাদাই একটা মানে কি বলবো মানে ইচ্ছে ভালো লাগা থাকে। তো তার মধ্যে আমরা বকতে বকতে এখানে আমি চলে এসেছি হচ্ছে এই সেকেন্ড বিল্ডিংটাতে, ওখানেও রিলিজিয়াস কিছু ছিল। তো এখানে আমাদের একটা ওয়েটিং রুম দেবে, ওখানটাতে আমাদের একটু ওয়েট করতে হবে কারণ পরপর অনেক লাইন হচ্ছিল। আর আমাদের আগে যেহেতু স্কুলটা চলে এসেছিলো আর অবভিয়াসলি স্কুল স্টুডেন্টসদেরকে আগে প্রেফার করা হয়, তো সেই জন্য ওদের আগে চলে এসছে। তো চলো আমরা আগে গিয়ে ওয়েটিং রুমে বসি, তো তারপর তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখানে বাসের জন্য আমরা অপেক্ষা করে আছি ওয়েটিং রুমের মতো। তো বাস আসুক তারপর চল আমরা বেরোব। কি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অ্যাকচুয়ালি আমরা এখানে বাস আসছে, লাইনে দাঁড়াতে হয়েছে। বাট এই বাসটাতে হয়তো আমাদের সিট হয়ে যেত, বাট এখানে প্রায় ফুল হয়ে গেছিলো, একদম পিছনের দিকে সিট পেতাম বলে এই বাসটা প্রায় আর দু একটা সিট খালি ছিল। আর আমার যেহেতু বড়ো টিম ছিল সেই জন্য এই বাসটাতে হয়নি। তো আবার এখানে আমার চলে এসছে আমাদের বাস। তো আমাদের এবার এক এক করে টিকিট চেক করে এখানে আমাদের যা হচ্ছে, তো বাবা এখানে আমাদের সবার টিকিটটা ভেরিফাই করাচ্ছিল। তো আমরা এখানে চলে আসি আর ভাই তা আগেই উঠবে বাসে, আর এখানে বাসে উঠে বসে পড়েছে, যেটা ভেতর থেকে পুরো
ফুললি এসি ছিল, আর এখানে কাঁচ ফাঁচ সব লাগানো ছিল, মানে খুবই ভালো ছিল ইয়েটা। আর এখানে ঝাম্পুদার মেয়ে আর ভাই বসছিল একটা সিটে, আমি আর বাবা বসেছিলাম একটা সিটে, ওখানে ঝাম্পুদাদা বসেছিল, আর পিছনে বসেছিল হচ্ছে মা আর বৌদি। তো এখানে এই গাড়িগুলো সত্যিই খুব প্রোটেক্টেড, তো এখানে সেরকম ভয় লাগার কোনো কারণ নেই। আর ওরাও যেহেতু আমাদের একদম ওদের কাছ থেকে দেখবো, তো সেই জন্য এগুলোর গাড়িগুলো একটু বেশি মানে মজবুত করে তৈরি কর। আর এখানে আমরা দেখতে পেয়ে যাই হচ্ছে আমাদের পিকক। তো পিককটা আমাদের ক্যাপচার করার চেষ্টা করছিল, বাট লাইট চলে আসলো, আর আমি যেহেতু একদম উল্টো দিকটা, মানে আমার সাইডে পড়েনি পিককটা পড়েছিল একদম উল্টো দিকের সাইডে, মানে ওনাদের সাইডে পড়েছিল, তো আমি চেষ্টা করছিলাম পিককটাকে ক্যাপচার করার। আর এখানে বাবা বলছিল যে উঠে গিয়ে ওখানে ক্যাপচার করতে, বললাম তার মধ্যে বাস চলা যেতে শুরু হয়ে গেছে, সেটা আর উঠে যায়নি। তো চলো এখানে এবার আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে, তো আমাদের এবার একটা লোকেশনে যাব আর দেখতে থাকবো কি আছে আর কারা কারা আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই বাসটার মধ্যে বলে রাখি সমস্ত কানেকশনস করা আছে, যদি কোনো প্রবলেম হয় ওখানে সিসিটিভি দেওয়া আছে, আর ওখানে গাইডও দেওয়া আছে যারা আমাদেরকে হেল্প করবে, কোথায় কোনটা দেখা যায় কিভাবে দেখতে পাবো সেটা সব হেল্প করে দেবে। এবং আমাদের ওই আরেকটা উল্টো দিকে বাস আছে যেগুলো ওরা দেখে চলে এসছে, আর এই বাসটা যাচ্ছে। তো আমরা এখানে এবং এখানে এতটাই প্রোটেক্টেড এরিয়া, সমস্ত জায়গায় খুব ভালোভাবে সিকিউরিটি দেওয়া আছে, কোনো মানে অ্যানিমালস বাইরেও আসতে পারবে না, আর কেউ ভেতর থেকে ওখান থেকে যেতে পারবে না ওরকম হুটার, ওরা সিকিউরিটির মাধ্যমেই সবটা হবে। তো এখানে পরপর অনেক কটা গেট আছে যাদেরকে আমাদের আস্তে আস্তে খুলবে, আর আমাদের স্যানিটাইজেশন একটা প্রসেস আছে যেটা আমাদের বারবার তুই ওইদিকে দেখতে থাক, কোথাও দেখতে পাচ্ছিস কিনা, আমাকে ডাকতে হবে। আলো ওই যে কত হরিণ দেয়, অনেক হরিণ। ये फीमेल है, जो मेल होता है ब्लैक एंड व्हाइट होता है, और हियर में जिसके ऊपर और से যেমন জঙ্গল সাফারি সেরকম তুমি হাত করো। এইদিকে তো কিছু পড়ছে না, সব ওইদিকে পড়ছে। चलेंगे भालू को ढूंढने के लिए, यहाँ पे स्लॉथ में देखने के लिए मिलेगा, सुस्त भालू मदारी भालू बोल सकते हैं, और भालू को देखो चींटी কন্ট্রোল রুমে বসে আছে, করার জন্য বসে আছে, এটা তো সুইচ দিয়ে করছে। বাপরে কতগুলো গেট রে। ওই তো देखिए सीट्स पर आगे पीछे होकर देख सकते हैं। খবর চলে আসে এখানে পাশে কি সুন্দর পাহাড়টা। এই দে তোর কাছে বাবু যাচ্ছে। হি ইজ সো কিউট। तो देखिए तेंदुआ को देखने के लिए
এইটুকু এরিয়ার মধ্যে সাথে চলে হেঁটে বেড়াবে রুট নাই তো এখানে যা কিউটুগুলো কই? এই দেখো, দেখলে সব আলাদা আলাদা রুট, একটাই রুট সবার নয়। সবাই এটা নেচার অ্যানিম্যালের থেকে নেচার সাফারিটা বেশি হচ্ছে, অ্যানিম্যাল কম দেখতে পাচ্ছি। ওর জুম করে তোল ওই দে 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 এক মিনিট ওই দে দেখতে পেয়েছিস এই, বাঘ দেখতে পাচ্ছ না এই তো ওই রে আরে ওই তো ওই দে 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 थोड़ा आगे लीजिए बस 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 रोकिए কিউটু কিউটু বাঘ মামা সিংহ মামা সিংহ তাহলে কাকা হয়, বাঘ যদি মামা হয় সিংহ কাকা। আর একটু আগে নিলে ভালো হয়, মুখটা দেখা যাবে। हाँ 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 ठीक है ठीक है ठीक है। এদিকে তাকা রে কি সুন্দর বলছে না, কিউটু। এই তো আওয়াজ যাবে না। কি সুন্দর করে বলছে। সো গাইস, আমাদের এখানে জু সাফারি, বেসিক্যালি নেচার সাফারি, কারণ আমরা বেশি মানে অ্যানিমালস থেকে এখানে নেচারটাকেই উপভোগ করেছি। বাট আমার সিরিয়াসলি মন ভরেনি, আমার কেন জানি না মনে হচ্ছিলো আর একটু বেশিক্ষণ থাকলে হয়তো আরও দেখতে পেতাম। এবার হ্যাঁ, আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা সত্যি সবারই খেয়ে দেখ মানে আর কি রেস্ট নেওয়ারই সময় ছিল, তো সেই সময় আমরা সবাইকে দেখতে পাইনি। তেন্দুয়া ফেন্দুয়া সব কটা কিছু ছিল না, যে কটা পেয়েছে। আর বাঘ মামাকে আমরা সব থেকে বেশি ভালো দেখেছি, আর টাইগারকে আমরা সেরকমভাবে তো দেখতে পারিনি কারণ ভেতর দিকে ছিল বলে। তো আমরা এখানে চলে আসি হচ্ছে বাইরে। আর এখানে চারিদিকে সব স্কুল থেকে উইন্টার ভ্যাকেশনের আগে একটা ট্রিপ হয়, সেটাতে নিয়ে এসেছিলো, সবাই এখানে ঘোরাঘুরি করছিল। তো আমরা এখানে সবটা দেখে শুনে এবার বেরিয়ে যাব। আর এখানে ভাইয়ের মন ভরেনি, ও ঠিক অতটা করতে পারেনি, বলছে এখনও এই রাত্রি হয়ে গেল। বাট কি বলবো, মানে বেশি দেখতে গেলে বেশি আর কি মধু ঢালতে হবে, তো আমরা এখানে হয়ে যায়। তো আমরা এখানে তারপর বেরিয়ে চলে তো গাইস, আমরা এখানে একটু হালকা পাতলা টিফিন করলাম। লাঞ্চ আমরা একদমই স্কিপ করছি, কারণ আমরা যা ভারী মানে ব্রেকফাস্ট করে ফেলেছি, লাঞ্চ করার মতো সত্যিই পেটে একটুও জায়গা নেই। তো আমরা এখানে এখন চলে এসেছি হচ্ছে বিম্বিসারাস জেল, যেখানে আর কি জেলটা ছিল। এখন এখানে তোমরা পজ করে ডিটেলসটা দেখে নিতে পারো। তো বাবা বললো ওটাকে ক্যাপচার করার জন্য। তো এখানে এখন পুরো কিছুই নেই বলতে গেলে, মানে পুরো ডিমিনিশড হয়ে গেছে, অনেক বছর আগেকার জিনিস। এবার সেটাকে ভালোভাবে রাখতে না পারলে তো মানে ওটা নষ্ট হয়ে যাবে। তো এখন জাস্ট জায়গাটা আছে, তো সেটাই দেখে মনটা ভরলাম। তো বাবা এখানে মানে কিছু একটা বলছিল, সেটা এখন আমার মনে নেই কারণ অনেক দিন আগে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে বিশ্ব সংস্কৃতি স্তূপা, এবং আমরা এখানে কিছু টুকিটাকি চকলেটস খাচ্ছিলাম, তো মানে মুডটাকে রিফ্রেশ করার জন্য। আর এখানে দৃশ্যটা খুব সুন্দর ছিল, সামনে পাহাড় এবং নেচার। তো তারপর আমরা এখানে পৌঁছে যাই, আর এখানে হচ্ছে ওই যেখানে আমাদের গাড়িটা ল্যান্ড করবে, মানে ল্যান্ড না সরি, ওখানে পার্ক করা থাকবে। তো
এবার বাবা ওখানে জাস্ট টাকাটা দিয়ে চলে যাচ্ছে। তো চলো আমরা এখানে চলে এসে, আর এখানেও সেই সেম কেস, প্রচণ্ড ভিড়। ওই স্কুল স্টুডেন্টসগুলো যেহেতু ছিল ওই জায়গাটাতে, আর আমরা চেষ্টা করছিলাম স্কুল স্টুডেন্টদেরকে আগে করে যেতে, কারণ ওরা একবার চলে গেলে ওখানটা জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো চেষ্টা হচ্ছে ওদের টোপকে আগে চলে যাওয়ার জন্য। তো এবং আমরা ওখানে প্রায় চলে যাই, এবং ওখানে টিকিট নিয়ে সামথিং কিছু একটা প্রবলেম হয়েছিল, তো বাবা ওখানটা দেখছিল। তো গেছিলো, আমরা এখানটা হেঁটে এখানটাতে যাচ্ছিলাম লাইনটা ধরার জন্য। তারপর এখানে টিকিট দেখিয়ে চলে এসছে। আর এখানে ভাই ঝোঁক করে কিনেছিল হচ্ছে মেন্টোস, ওকে মেন্টোস কিনে দিতে হবে, তো কিনে নিয়ে। তো গাইজ আমরা এখানে চকলেট খেতে চলে এসেছি হচ্ছে ওপরটাতে, এবং এখানে আমাদের টিকিট চেক হচ্ছিলো আর জিজ্ঞেস করছিলো কারো কোনো প্রবলেম আছে কিনা, রেসপিরেশন প্রবলেম আছে কিনা সেটাও জিজ্ঞেস করে নিচ্ছিলো। আর এখানে যেটা ভয় পাচ্ছিলাম, বাচ্চারা আগে ঢুকে যায় এবং প্রচণ্ড মানে বড় লাইন হয়ে যায়, এবং আমাদের সেই দেরি হচ্ছিল যেতে। আর এখানে সুকন্যাকে বলছিলাম, দেখ ভাই কত বাচ্চা, আর ওপরগুলো এখানে সব পুরো বাচ্চাতে ভর্তি, ওদের আগে পাঠাবে। তো আমরা এখানে দেখছিলাম কি করে যাচ্ছিল ওপরটা, উল্টো একদম পুরো এদিক আর ওদিক ছিল, একদিকে যাচ্ছে আর একদিকে রিটার্ন করছে। তো সেটা দেখতে আমাদের এখানে লাইনটার কাছাকাছি প্রায় চলে এসেছি। এবং এখানে পাশে চেয়ারগুলোও ছিল, যেগুলো এখন আপাতত মানে বন্ধ আছে, যেহেতু ওটা সেফটির কোনো নেই বলে ওগুলোকে এখন বন্ধ রেখেছে। আগে চলছিল, বাট এখন এই কভার্ড যে রোপওয়ে এগুলো আছে, গ্রুপ সিটিং যেগুলো আছে ওগুলোই আর কি খোলা আছে, বাকি সব বন্ধ। এখানে ঢুকে গেছে, আর আমাদেরও প্রায় বেরোনোর একটা সময় হয়ে গেছে। তো এখানে যেহেতু বাচ্চারা ছিল, আর প্রচণ্ডই দেরি হচ্ছিলো, তো সেই কারণে আমার দাঁড়াতে হয়েছিল একটু। তারপর এখানে আমরা চলে এসেছি, আর এখানে ভিডিও করতে বারণ করছিল বলে একবারে এখানে চেপে পড়লাম। আর যেহেতু সবারই একটা এই বলছিল যে আমি ওদিকে বসবো, এদিকে বসবো করে, ভাই এই জানলা সিটটাতে নিয়েছে জায়গা। তো এবার আমরা ভিউ তো আমরা এখানে ভিউ দেখতে চলে আসি হচ্ছে এই আরেকটা স্টেশনে, যেটা এখানটাতে আমাদের নামিয়ে দিচ্ছে। তো এখানে নামিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে চলে যাবো হচ্ছে শান্তি স্তূপের দিকে, হেঁটে যেতে হবে। তো চলো আগে নেমে পড়ি। তো আমরা এখানে চলে এসেছি, আর এখানে আমি একটু বাজার দেখে দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমার কিছু কিনতে ইচ্ছা করছিল। বাবা পিছন থেকে চেঁচাচ্ছিল, বলছে একে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেলে কিছু দেখতে পাবি না, হ্যান ত্যান সব করছিল। বাট যেখানে মেয়েরা শপিং করার মতো কিছু দেখবে সেখানে দাঁড়াবে না, সেটা তো একদমই অবিশ্বাস্য ঘটনা। তো আমরা এখানে দেখতে চলে যাচ্ছি হচ্ছে ওপরে, আর এখানে বিল্লা মাঝে মাঝে দাঁড়াচ্ছে, ওর পছন্দের জিনিসগুলো দেখছে যদি কিছু থাকে কেনার মতো। বাট এখানে সেরকম কিছু কিনতে দিচ্ছিল না, বলতে তাড়াতাড়ি একটু আগে দেখে আসি, তারপর দেখা যাবে কিছু একটা কেনা যাবে। তো ওই জন্য ফার্স্টে আমরা দেখবো বলে তাড়াতাড়ি চলে যায় এবং উঠে যায়। এখানে বলেছিল প্রচণ্ড বাঁদর আছে, তো জন্য বাঁদর হনুমান কী ছিল অতটা মনে নেই আমার। তো সেই জন্য মোবাইলটাকে ঠিকঠাক রাখতে, আর যেহেতু বাবার মোবাইলে ভিডিও হচ্ছিলো সেই জন্য বাবা একটু ভয়ে ছিল যে যদি মোবাইলটা কিছু হয়ে যায়। মোবাইলটাকে টিপেই ভালো করে ধরেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কত হনুমান এখানে বসে আছে। আর এই হচ্ছে আমাদের বিশ্ব শান্তি স্তূপা, যেটা দেখতে সত্যিই এত অসম্ভব সুন্দর, দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এখানে সবাই আমরা একটা জায়গায় হচ্ছিলাম, আসলে ওরা আগে উঠে গেছিলো। আর এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর, শান্তিস্তূপের এই শান্তিস্তূপ শান্তিস্তূপের ভিউটা সুন্দর। তো বাবা এখানে ঠিক করছিল কি আগে যাবে, তো ঠিক হয়েছিল ভাই, বাবা আর মা ওরা আগে গিয়ে ঘুরে আসবে, কারণ আমার জুতো খুলতে সময় লাগবে, তাই ওরা আগে গিয়ে ঘুরে আসবে, তারপর আমরা যাব, কারণ জুতো দেখতে হবে। তো তারপর ওরা চলে এসছে, এবার আমি ঝাম্পু দাদার মেয়ে আর বৌদি একসাথে যাব। তো এখানেও সেই সেম একই জিনিস, স্কুল স্টুডেন্টদের প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো।
ঠেলাঠেলি চলছে এখানে, জায়গা নেই কিছু, মানে আজকে আমাদের অফ সিজনে এসছি তো বলে এত সমস্যা। আর সিঁড়িগুলোর খুব বাজে অবস্থা, খালি পায়ে এসছি তো পায়ে প্রচণ্ড ছোটো ছোটো ফুটছে, পাথর ফুটছিল। তো এখানে দেখতে পাবে, তো চলো দেখাচ্ছি তোমাদের ভিউটা। তো আমরা এখানে উঠে পড়েছি এবং এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পোজে বুদ্ধর ইয়ে আছে, এখানে স্কাল্পচার্সগুলো রাখা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটার পর একটা। তো ভিড়ে সবার গুঁতো খেতে খেতে আমরা এখানটাতে চলেছি সামনেটাতে। তো আমরা এখানে দেখতে দেখতে এবার উঠবো। তো চলো, এখানে পুরোটাই মার্বেলের মেঝে, প্রচণ্ড ঠান্ডা ছিল, পায়ে লাগছিল, যদিও মোজা পরেছিলাম। তো এগুলো তোমাদের স্কাল্পচার্সগুলো একটার পর একটা দেখতে থাকো এবার। তো আমার এখানে প্রণামী বাক্স ছিল, যেখানে ওই একটা আয়রন ইয়ে ছিল, যেখানে ওই পয়সাগুলো চিপকে যাচ্ছিলো বলে সবাই চেষ্টা করছিল নিজেদের পয়সাগুলো ওখানে চিপকানোর। আর এখানে তারপর আমরা সব দেখে চলে আসি এবং এখানে জুতো ফুতো পরে নিই, যেহেতু জুতো পরতে একটু টাইম লাগবে। সবাই এখানে জায়গাটাতে বসে জুতো পরছিল, আর বাবা ওই দিকটাতে ছিল বলে চলে এলো ওরা দিকটাতে করে। তো এবার আমরা চেষ্টা করছিলাম যে স্কুল স্টুডেন্ট এই যাওয়ার আগে আমরা যাতে নিচে নেমে যেতে পারি, নাহলে আবার সেই লাইন দিতে হবে একঘেয়ে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে নিচে চলে যাচ্ছিলাম যাতে আর লাইনটা না দিতে হয়, নাহলে আমরা বাকি যেই ভিউ পয়েন্টগুলো আছে ওগুলো দেখতে পাবো না। তো আমরা চলে গেলাম নিচে এবং আস্তে আস্তে যাচ্ছি। বাবাকে বলছিলাম, বাবা এবারে কিছু কিনবো, বাবা এবারে কিছু কিনবো। তো দেখতে দেখতে আবার এখানে কিছু কিছু কয়েকটা স্কুল স্টুডেন্ট ঢুকে গেছে, বাট বাকিগুলো ঢুকতে পারিনি। তো আমরা মাঝখানে চলে এসেছিলাম। তো আবার এখানে একটু লাইন হয়ে গেছে, বাট ঠিক আছে, ইটস অলরাইট। তো মাঝখানে আমরা ঢুকে যাই, তো সেই জন্য ওরা আর কিছু বেশি ইয়ে করতে পারে না। তো আমার এখানে একটু লাইন দিই, আর এখানে চলছিল, সবাই বলছিল যে কিরে কী খবর, সবাই কথাবার্তা চলছিল আর কি, আড্ডা মাড্ডা মারছিলাম। তো এখানে কয়েকজন ঢুকতে পেরেছিল, বেশিজন ঢুকতে পারিনি। তো তারপর আবার আমরা এখানটাতে ওপরটাতে এখানে আমরা রোপওয়েতে বসে যাই এবং এবারে আবার আমরা নেমে চলে যাই। তো চলো নেমে টেমে গিয়ে তোমাদের সাথে তো তারপর আমরা রোপওয়ে থেকে নেমে যাই। এবার তো আমরা নিচে নামছি এবং নিচে নামতে নামতে এখানে এই চেয়ারগুলো দেখছিলাম, যেগুলো আগে চলতো বাট এখন আর চলছে না। তো এই চেয়ারগুলো এখন অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে, জাস্ট সিন হিসেবে, যে চলতো এইগুলো এই হিসেবে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম, সেই ছবিটা আমি পর হয়তো পোস্ট করব। তো এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে সোয়ার্ন বান্ডার। আর এখানে যেই চালক ছিল, যে ঘোড়া গাড়িটা চালাচ্ছিল, সে বলছিল এত দেরি করলে হবে না, তোমরা দেখতে পাবে না সোয়ার্ন বান্ডার আরও যা যা মানে লোকেশনসগুলো আছে। তো সেই জন্য এখানে আবার একটু ও যেহেতু খায়নি সেই সময়, তো ঝাম্পু দাদার মেয়ে এখন খাচ্ছিল, যেহেতু তখন আমরা তাড়াতাড়ি নেমে গেছি, আমরা সবাই খেতে পারিনি। তো ওরা এখন খাচ্ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে সোয়ার্ন ভান্ডার। তো চলো সোয়ার্ন ভান্ডারে এই সানসেটের ইয়েটা দেখতে দেখতে, বিউটিটা দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সোয়ার্ন ভান্ডার। সোয়ার্ন ভান্ডারে গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে।
তো ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানে সোন ভান্ডারের কাছে। তো চলো সোন ভান্ডারে। নাকি এখানে কিছু সোনা গচ্ছিত রেখেছিল এবং তার একটা ভাষা আছে, সেই ভাষাটা ওখানে আছে, ওই ভাষাটার নাম হচ্ছে শঙ্খলিপি। সেইটা পাঠোদ্ধার করতে পারলে দরজাটা খুলে যাবে চিকিং পাকের মতন, আর ভেতরে সোনা আছে পেয়ে যাবে। যে পাঠোদ্ধার করতে পারবে সে ভেতরে আছে। চলো আমরা ঘুরে একবার দেখে আসছি। প্রত্যেক বাড়িতে শোনা, হ্যাঁ ধর সোনা যদি ধর পেলাম। ভাই সোনা রেখে তো তারপর আমরা এখানটাতে উঠে যাই এবং আমরা এখানটা দেখছিলাম। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর জায়গা, যদিও এখন সে জায়গাটা ডিমলিশড হয়ে গেছে এবং অনেকটাই নষ্ট হয়ে গেছে, যদিও সেটাকে কিছুটা সিকিওর করে রেখেছে। এবং আমরা এখানে যেখানটাতে এই শঙ্খলিপিটা আছে সেটার ভেতরে যাচ্ছিলাম, যদি আমরা খুঁজে পাইনি সেই সম্পত্তিটা। তো আমরা ভেতরে গেছিলাম এবং ভেতরটা পুরো অন্ধকার ছিল, আর সব আমরা যখন দেখি উল্টো পাল্টা লিখে এসে A+S P+Q এসব লিখে এসে লোকেদের নিজেদের নাম, জানি না কেন লোকের নোংরা করে মজা পায়। এবং ভেতরটা খুব সুন্দর জায়গা, এখানে অনেক কটাই ছবি তোলা হয়েছে। তো এখানে লাল খুব বাঁদরগুলো বেশি ছিল। তো ভেতরটাতে আমরা ঢুকি, এখানটা পুরোটা অন্ধকার টাইপের ছিল, আর এখানে সব কিছু জন উল্টো পাল্টা নিজেদের নাম লিখে নষ্ট করে গেছে জায়গাটা। আর এখানটা মানে ভয়েসটা ইকো হচ্ছিল, ভাই ওর জন্য চিৎকার করে দেখছিল যে কী হচ্ছে। তো তারপর এখানে ওই জায়গাগুলো দেখলাম আমরা, আর এখানে জল ভরেছিল বৃষ্টির কারণে, তো সেগুলোই তারপর এইখানে বিম্বিসারার কিছু ছবি ছিল, ওগুলোই দেখছিলাম। আর এই যে এখানে স্কাল্পচার ছিল, বাকি খোদাই করা, বাকি সব নষ্ট হয়ে গেছে। তো আমরা এগুলো দেখে ঠেকে আপাতত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের এখনও 2টো ভিউ পয়েন্ট দেখা বাকি। তো চলো নেক্সট লোকেশনে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর এখান থেকে সোন ভান্ডার থেকে ডাইরেক্ট চলে এসেছি হচ্ছে এখানে মণিয়ার মঠ, যেটা একদমই পাশে, একদম হাঁটা রাস্তা। তো মণিয়ার মঠেও এখানে কি সুন্দর একটা দৃশ্য, একদম পড়ন্ত বিকেল। এখানে জায়গাটাও খুব সুন্দর, তোমরা যেতে পারো। তো এখানে ওপরে ওঠা আছে, ভেতরে একটা কুয়ো। এখানে কি গো এটা জিনিসটা? বিলা নামবি না না। पद्मावती के नाम से पूजा करते थे। माँ पद्मावती प्रसन्न होकर सारे नगर निवासी से सुरक्षा किया गया। इसी स्थान पर माँ पद्मावती के चरणों में शाली भद्र और धन्ना से 12 बरस का तप किया। उनके तप इतनी कठोर थी, उसके तप से इंद्र भगवान का सिंहासन डूब गया था। देवलोक से शालीभद्र के पिताजी के द्वारा यहाँ पर प्रत्येक दिन 33 पेटी वस्त्र, 33 पेटी आभूषण और 33 पेटी द्रव्य की टोटल 99 पेटी आया करती है। द्रव्य की पेटियों को शालीभद्र की माँ भद्रा द्वारा गरीब ब्राह्मणों में बंटवा दिया जाता था। बाकी वस्त्र और आभूषण बत्तीसों रानियाँ थी, 32 रानियाँ नित्य प्रतिदिन नया वस्त्र भूषण पहनकर शालीभद्र के ऊपर पिछोड़ा करती थी। इसीलिए छोड़ते थे उनकी साधना भंग हो सके। उनके परिवार को नहीं चाहते थे तो साधना करें, लेकिन उनकी साधना इतनी कठोर थी, उससे उनका कोई फर्क नहीं पड़ा। 12 बरस तक उन्होंने सामने व्यवहार भगवान महावीर स्वामी से जाकर मोक्ष की प्राप्ति दबा हुआ था। जब इसकी खुदाई 1861 ईस्वी में लॉर्ड कनिंघम साहब ने करवाए थे, तो 18 फीट खुदाई करने के बाद इसके अंदर से माँ पद्मावती, पारसनाथ, आदिनाथ की प्रतिमा मिली है, जो कि आदिनाथ की पुरानी प्रतिमा जंगली एरिया में चोरी में अंदर का जो दरवाजा छोटा सा दिख रहा है, उसके बारे में भी बताया जाता है कि पहले भी कुछ महाराज के होते थे जो कि मंदिर में जाते समय सब झुका कर नहीं जाया करते थे। दरवाजा
सीता के साथ ऑटोमेटिक इसके ऊपर में गुंबद, चारों तरफ में जैन प्रतिमा थी। जब 12वीं शताब्दी में मुसलमानों का राजा आया तो बख्तियार खिलजी ने गुंबद और सारी प्रतिमा को गुफा का दिल है। उन तीनों की खुदाई से मिट्टी का बर्तन और उनकी कलश मिला है, वो भी नालंदा में इस पे 400 ब्राह्मण लोग बैठकर जब मंत्रोच्चारण करते थे, इससे माँ पद्मावती निकलकर सामने की देवी में जा बैठती थी। उसमें दूध और लावा बहुमुखी कलश में रखा रहता था। जब वो खा लेते थे तो राजा श्रेणी महाराज गदगद होकर वो समझ जाते थे कि हमारी मन्नत जिसके पास में भी गिफ्टी पर आओ। अरे देवी 1934 ईस्वी से यहाँ भूमि खंडित हो चुकी है। इसके वो साइड में भी कुछ वेदियाँ हैं, उन सब पे साधु महात्मा लोग बैठकर साधना। अब इसमें जितने भी लोहे के गाटर जो देख रहे हैं, ये सभी बाद में आर्कियोलॉजिकल डिपार्टमेंट के द्वारा इसकी सुरक्षा की है। और मैं गाइड मोहन बाबू जी, प्राइवेट गाइड, हम लोग को सरकार से किसी तरह की सहायता नहीं मिलती है। आप लोग का सेवा के लिए रहते हैं, इसलिए आप सबों से यथासंभव जो সো গাইস মনিয়ার মঠ দেখে এখন আমি চলে যাচ্ছি নেক্সট লোকেশন, বাট আমি আজকে এখানেই স্টপ করছি ব্লগটা, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে। সো টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ব্লগস লাইক দিস। সো টাটা।